বাংলাদেশের ইতিহাসে ছাত্র ও জনতার নেতৃত্বে সংঘটিত একটি ঐতিহাসিক গণ আন্দোলন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪। এই আন্দোলন মূলত সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত হয়। পরবর্তীতে এই আন্দোলন জুলাই বিপ্লব নামে পরিচিত হয়। এর পটভূমি ছিল ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন। সে সময় সরকার প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা দেয়। কিন্তু ২০২৪ সালের ৫ জুন ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করে এবং আদালত কোটা পুনর্বহালের রায় দেয়। এরপরই শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করে। প্রথমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলে। পরে এই আন্দোলন জনতার অংশগ্রহণে সরকার পতনের দাবিতে রূপ নেয়। তৎকালীন ফ্যাসিস্ট সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি আখ্যায়িত করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে স্লোগান দিতে থাকেন, এভাবে মিছিল ও আন্দোলন চলতে থাকে। ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। নারী শিক্ষার্থীদেরও শারীরিকভাবে নির্যাতন করা হয়। তবুও শিক্ষার্থীরা প্রতিবাদ গড়ে তোলে। সরকারের উদাসীনতা ও পুলিশের দমননীতি আন্দোলনকে আরও তীব্র করে তোলে। এতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হন। জুলাই সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। এরপর আন্দোলন নতুন রূপ নেয়। আমি এখানে সামনে ছিলাম, উনি গুলি মারতেছে ভিতর থেকে। অনেক খুনি, ওরা আমাদের ভাইদের রংপুরে গুলি করছে বুকের উপরে, আজকে আমাদের বুকে গুলি চালাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবী জানাজা আয়োজনে পুলিশের হামলা হয়। বিকেলে তৎকালীন ফ্যাসিস্ট সরকার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। রাত ৮টায় হানিফ ফ্লাইওভারে আগুন দেওয়া হয়। জুলাই রাজধানী সহ সারা দেশ অচল হয়ে পড়ে। রামপুরা টিভি ভবন,
মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ডাটা ভবন ও সেতু ভবনে অগ্নিসংযোগ করা হয়। বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং সেদিন মেট্রো রেলেও অগ্নিসংযোগ করা হয়। রাজধানীতে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানী ঢাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। 9 দফা দাবিতে এই শাটডাউন চলমান থাকে। সারা দেশে সেনা মোতায়েন করা হয়। জরুরি অবস্থা ও কারফিউ জারি হয়। আন্দোলনের অন্যতম আয়োজক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। একুশে জুলাই সর্বোচ্চ আদালত কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় বাতিল করে। নতুন নির্দেশে 7% কোটা রেখে 93% মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেয়। আন্দোলনকারীরা 48 ঘণ্টার মধ্যে 4 দফা বাস্তবায়নের দাবি জানান। সরকার আদালতের রায় অনুযায়ী কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করে। সীমিত আকারে ইন্টারনেট চালু করা হয়। নিখোঁজ 4 ছাত্রনেতার সন্ধানে 24 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। জুলাই কারফিউ চলার মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে। এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। তারা 4 দফা দাবিতে সরকারকে আরও 2 দিনের সময় বেঁধে দেন। 24শে জুলাই সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। সকাল 3টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খোলা থাকে। নিখোঁজ ছাত্রনেতাদের মধ্যে 3 জনের খোঁজ মেলে। 26শে জুলাই আন্দোলনের শীর্ষ 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। 27শে জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি জানায় তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 28শে জুলাই হেফাজতে থাকা 6 ছাত্রনেতা ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। 30শে জুলাই লাল কাপড় দিয়ে মুখ ও চোখ বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারের কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন আদালত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজপথে কর্মসূচি ছড়িয়ে পড়ে এবং সব সাধারণ জনগণ ও ছাত্ররা ফেসবুকে লাল প্রোফাইল ব্যবহার করে। 31শে জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ওই দিন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে। 32শে জুলাই 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয়। একই দিনে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে সরকার। 33শে জুলাই গণগ্রেফতার বন্ধ, হত্যা নিপীড়নের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবিতে গণমিছিল কর্মসূচি পালিত হয়। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের সরকার পতন ও ফ্যাসিবাদী সরকারকে উৎখাতের 1 দফা দাবি ঘোষণা করা হয়।
যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ তারিখ ছিল। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দেশব্যাপী অবরোধের ডাক দেয়, যা বৃহত্তর অসহযোগ আন্দোলনের অংশ ছিল। এই অবরোধের কারণে বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই করার সিদ্ধান্ত গ্রহণ করে। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সবাই স্টুডেন্ট, আমরা এখানে আসছি শান্তিপূর্ণ আন্দোলনের জন্য। ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের ফলে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার তোপের মুখে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং দিনটিকে ৩৬ জুলাই হিসেবে অভিহিত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া গণ আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার দিন অর্থাৎ 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে। এই আন্দোলন প্রমাণ করে কোনো স্বৈরাচারী সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থান দেখিয়ে দেয় দেশের মানুষ নিরাপদ আগামীর জন্য জীবন দিতে প্রস্তুত।